বিএনপির ৭২ ঘন্টা কেমন অতিক্রান্ত হলো। বিএনপি শপথ নিয়েছে যে এখনো কিন্তু পুরোপুরি 4 দিন হয়নি। 17 তারিখ শপথ নিয়েছে তারা। 17 তারিখ তো শপথ নিলেই তারপরে 18, 19, 20, 21 চলছে, অর্থাৎ কমপ্লিট অ্যাক্টিভিটিস তাদের ছিল ৭২ ঘন্টা। এই ৭২ ঘন্টায় তারা কি কি কাজ করেছে, তবে এটা খুবই চমকপ্রদ, বদনাম বশত এবং ব্যর্থতারও বটে। চমকপ্রদ বলছি এই কারণে, বিএনপি যে মন্ত্রিসভা গঠন করেছে, শপথের পরেই তো মন্ত্রিসভা হয়েছে। মন্ত্রিসভা গঠন করতে অনেক সময় নিয়েছে। মন্ত্রী হিসাবে শপথ নেওয়া, তারপরে দপ্তর বুঝে নেওয়া, যে কারণে অনেক সময় চলে গেছে, যে কারণে তাদের কাজের সময় এখনো পুরোপুরি ৭২ ঘন্টা হয় নাই, মানে 3 দিন অতিক্রম হয় নাই। তো এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যেই বদনামটি বিএনপি মোকাবেলা করতে পারেনি, এটা বিএনপির ব্যর্থতাই আমি বলবো। কারণ এই যে রবিউল আলম বা রবিউল ইসলাম যে মন্ত্রী, সড়ক পরিবহন নৌ মন্ত্রী, ধানমন্ডি থেকে এমপি হয়েছে, সে চাঁদাবাজকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করছে যে চাঁদা সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা নয়, আর যদি আপনি জোর করে নেন সেটা চাঁদা হবে। অর্থাৎ একটা হালাল চাঁদার প্রশ্ন তারা দাঁড় করাবার চেষ্টা করেছে। এদিকে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া আনম এহসানুল হক মিলন, আমি বলি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের সিংহ। আপনি হয়তো হাসাহাসি করতে পারবেন, এত কি করেছে সে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যা করেছে ততটুকু কেউ করতে পারেনি। বাংলাদেশের শিক্ষার সবচাইতে বিশ্রী, নোংরা, দুর্গন্ধময় ইভেন্টটি ছিল নকল। দ্বিতীয় যেটা, সেটা হলো কারিকুলামটা নষ্ট করে দিয়ে গেছে খুনি হাসিনার সরকার, আর নকল বন্ধ করে সিংহ পুরুষের তকমা পেয়েছেন এই এহসানুল হক মিলন। শেখ হাসিনা সরকার আর কিছু না করলেও এহসানুল হক মিলনকে একটা ধন্যবাদ দিতে পারত, কিন্তু সেটা তার মুরুদে কুলায় নাই। সে তো ততটুকুর সুবিবেচনা প্রসূত বুদ্ধির ধারক সে হতে পারেনি। যাই হোক, তবে এবার মিলন কিন্তু সমালোচনা করার মতো একটি কাজ করে বসেছেন। উঠতি কিশোর বা ছাত্ররা অপ্রয়োজনে অধিক রাত্রে হাঁটাচলা এবং ঝটলা পাকাতে দেখলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। অ্যাপারেন্টলি এই কথাটা অপরাধ না, কিন্তু সুশীল দৃষ্টিকোণ থেকে আপনি যদি বিচার বিশ্লেষণ বিবেচনা করেন, তাহলে এটি কিন্তু খুবই মানবাধিকার লঙ্ঘিত হওয়ার মতো বিষয়। যে প্রশ্নটি তুলেছে প্রথম আলো তাদের নিউজের মাধ্যমে, তো বিএনপির এরপরে যেই কাজটি করেছে, রবিউল আলম চমক দেখাতে গিয়ে এটি করেছেন। এরপরে আরেকটি কাজ করেছেন, দেখতে ভালো, ইচ্ছা ভালো, কিন্তু পদ্ধতি ভালো না। মোহাম্মদ ইশরাক, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী, তিনি বসুন্ধরা এবং অন্যান্য সিন্ডিকেট যারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করে তাদেরকে ফেসবুকে হুমকি দিয়েছেন। এই জিনিসটিতে জনগণ খুশি হয়, জনগণের পক্ষে আছে বলে, কিন্তু পদ্ধতিটা সঠিক পদ্ধতি না। আপনি যে সিন্ডিকেট বন্ধ করবেন, সিন্ডিকেট বন্ধ করার আপনার একটা পদ্ধতি থাকবে। এই পদ্ধতিতে হুমকি ধামকি দিয়ে হবে না। আর ফেসবুকে এইসব হুমকি ধামকিকে বসুন্ধরা, নাসা গ্রুপ, হামিম গ্রুপ কাউন্ট করে না, গণেই না এগুলাকে। এই কারণে আইনি পদক্ষেপ লাগবে সিন্ডিকেট দমনে। আপনার কাস্টমস অ্যাক্টিভিটিস আপনাকে চেঞ্জ করতে হবে, কাস্টমস অ্যাটেম্প্ট নিতে হবে। তারপরে আপনার যে ভোক্তা অধিকার রক্ষায় যেই ম্যাজিস্ট্রেটরা আছে এদের সংখ্যা বাড়াতে হবে এবং তাদেরকে আরও ক্ষমতা দিতে হবে বলে আমি মনে করি। এবং সেখানে সততায় পূর্ণ ম্যাজিস্ট্রেটদের সমাগম করাতে হবে, তবেই আপনি জিনিসটি সাকসেস হবে। আপনাদের সবার নিশ্চয়ই স্পষ্টভাবে মনে থাকার কথা,
গত বৎসরের রমজানে আমরা কয়টি রমজান পেয়েছি? ইউনূসের সময়ে একটি রমজান পেয়েছি, অর্থাৎ 2025 সালের রমজান। এই 25 সালের রমজানটা ছিল আমার জন্য এক ঐতিহাসিক, সৌন্দর্যমণ্ডিত এবং ব্যতিক্রম। গত বছরের রমজানে আমরা দেখেছি সব কিছুর দাম ছিল নাগালের মধ্যে। আপনি খেজুর বলেন, চাল বলেন, তেল বলেন, বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন, গরুর গোশত, মুরগি, সব কিছুর দামই একদম সীমাবদ্ধতার মধ্যে ছিল। অন্তত রোজাকে উপলক্ষ করে শয়তানের কারসাজির মুখে পড়ে দাম বাড়তে দেয়নি ইউনূস সরকার। এক্ষেত্রে আপনারা যত বদনামি করেন, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ডক্টর ইউনূস নিজে খুব আন্তরিকতাপূর্ণ ভূমিকা রেখেছেন জিনিসপত্রের দাম। এবং একজনের নাম বলতে হয়, তিনি হলেন বশির আহমেদ, আকিজের পুত্র, খুব ভালো ভূমিকা রেখেছেন। আমি সবচাইতে বেশি বিরোধিতা করেছি বশির আহমেদ এবং ফারুকির, কিন্তু ফারুকির ব্যাপারে আমি ওভারভিউ বা রিভিউ এখনও করিনি দায়িত্বের। কিন্তু বশির আহমেদ তিনি যে দায়িত্ব পালন করেছেন, আমি তাকে স্যালুট দিই। খুব সংকটের মধ্যে ডক্টর ইউনূস সরকার কাজ করেছে, কিন্তু বশির আহমেদ খুব ভালোভাবে তার কাজগুলো তিনি করার চেষ্টা করেছেন যতটুকু। ডক্টর ইউনূসকেই তো কাজ করতে দেয়নি ওয়াকারেরা বা আমলারা, বিএনপি, ভারতপন্থীরা, কিন্তু বশির আহমেদ সেই মধ্যে থেকে তিনি তার কাজটি আন্তরিকতার কোনো ত্রুটি এই লোকটির আমি দেখিনি। তাকে আমি স্যালুট করি, তার প্রতি অন্তত আমার দিক থেকে ভালোবাসা থাকবে। আমার কাছে যতটুকু তথ্য আছে, তিনি খুব ভালো। বিমানবন্দরে আগুন লাগার পরে মধ্যরাতে তিনি কিভাবে ছুটে গিয়েছেন খেয়াল করেছেন? উইদাউট একজন উপদেষ্টা, বড়, সে কিন্তু খুব ধনী লোক বাংলাদেশের, হ্যাঁ, সে স্বাভাবিক ড্রেসে সে কিন্তু বিমানবন্দর চলে গেছে। আমার এটা দেখে খুব ভালো লাগছে। কিন্তু আর্মিরা যেতে পারতো, আর্মিরা এটার জন্য ট্রাই করতে পারতো। আর্মিদের দিক থেকে আমরা কিন্তু দেখি নাই এই আগুন থামানোর ব্যবস্থা করতে। তো বিএনপির 72 ঘন্টার কথা বলতে আসছি, এসে এদিকে চলে আসছি যে রমজানে পণ্যদ্রব্য কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে নাই। ডক্টর ইউনূসের এইটুকু সাফল্যর ধারাবাহিকতা বিএনপি ধরে রাখতে পারে নাই। এটা বিএনপির এক অন্যতম প্রধান ব্যর্থতা। ক্ষমতা নেবার পরপরই ব্যবসায়ীরা একটু ভয়ে হোক, ম্যানেজ করার আগ পর্যন্ত অন্তত জিনিসপত্রের দাম কমানোর কথা, কিন্তু তা করেনি। ভবিষ্যতে কি আর বিএনপি সেটা পারবে, যেটা এখনই সে পারছে না? তখন তো সিন্ডিকেটের মাত্রা, পরিধি, ব্যাপ্তি আরও বাড়বে। তখন কি আর তাদের কথা কেউ শুনবে, যখন সিন্ডিকেটের কাছ থেকেই তারা অর্থ খাবে? 72 ঘন্টার হিসাব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।